কাশ্মীর ফাইলস, বেঙ্গল ফাইলস নিয়ে যখন গোটা দেশ জুড়ে নানান চর্চা আমরা দেখেছি, তখন এবার আলন্দ ফাইলস। এই ভোট চুরি বিতর্কের আবহে গতকাল জানা গেল যে রাহুল গান্ধী তিনি আজ সকালে প্রেস কনফারেন্স করতে চলেছেন এবং তখন থেকে জল্পনাটা দানা বাঁধছিল যে তাহলে কি হাইড্রোজেন বোমাটা এই বৃহস্পতিবার সকালেই তিনি ফাটাতে চলেছেন। আজ সকালে তার প্রেস কনফারেন্স, আবারও বিস্তারিত প্রেজেন্টেশন সহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ প্রেস কনফারেন্স, যেখানে তিনি ভোট চুরি নিয়ে সুর আরও এক ধাপ চড়ালেন এবং অভিযোগ করলেন যে একটা কনস্টিটুয়েন্সিতে যেখানে কংগ্রেসের স্ট্রং হোল্ড, সেই বুথ বেছে বেছে সেখানের কয়েক হাজার নাম বাদ দেওয়া হয়েছে এবং বাদ যে দেওয়া হয়েছে কিভাবে, প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সেই নাম ডিলিট করা হয়েছে, অন্য রাজ্যের ফোন নাম্বার ব্যবহার করে, যেটাকে রাহুল গান্ধী অভিহিত করছেন যে সেন্ট্রালাইজড ভাবে এই ভোট ডিলিশনের কাজ করেছে কেউ, সামওয়ান। এবং রাহুল গান্ধীর অভিযোগ যে জ্ঞানেশ কুমার এই ভোট চুরি যারা করছে সেই ভোট চোরদের প্রোটেকশন দিচ্ছেন। রাহুল গান্ধীর এই অভিযোগের পর পত্রপাঠ, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ খারিজ করতে নেমে পড়ে জাতীয় নির্বাচন কমিশন। তাঁদেরও দাবি রাহুল গান্ধীর অভিযোগ সেটা সর্বৈব মিথ্যা। আর এর কিছুক্ষণ পরেই বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তিনি তোপ দাগেন রাহুল গান্ধীকে নিশানা করে। তার অভিযোগ রাহুল গান্ধী তিনি দেশের গণতন্ত্রের উপরই ভরসা রাখছেন না, তার কোনো আস্থা নেই দেশের গণতন্ত্রে, তিনি নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন। এসব নিয়ে আমরা আলোচনা করব। বলাই বাহুল্য যে আজকে রাহুল গান্ধীর যে প্রেস কনফারেন্স সেটা ভোট চুরি বিতর্কের নতুন মাত্রা যোগ করলো। শুধু তাই নয়, রাহুল গান্ধী তিনি বলছেন যে হাইড্রোজেন বোমাটা এখনো ফাটাননি, সেটা এখনো বাকি আছে। অর্থাৎ টিক 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 সময়টা এগোচ্ছে হাইড্রোজেন বোমার দিকে, এমনটাই রাহুল গান্ধীর দাবি। এসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির তরফ থেকে রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি, কংগ্রেসের তরফ থেকে অভিষেক ব্যানার্জি, কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষাণু মিত্র এবং সিপিআইএম এর তরফ থেকে অতনু চ্যাটার্জি আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি আলোচনায় আসার আগে চোখ রাখবো প্রতিবেদনে। 7ই অগস্টের পর 18ই সেপ্টেম্বর ভোট চুরির অভিযোগ এনে ফের সরব রাহুল। The Chief Election Commissioner of India, তাঁর দাবি 2023 সালে কর্ণাটক ভোটের আগে কেউ একজন 6018টি ভোট মুছে দেওয়ার চেষ্টা করেছিল। কমিশনের ভেতর থেকেই তিনি একথা জানতে পেরেছেন বলে দাবি লোকসভার বিরোধী দলনেতার। রাহুলের মতে এভাবে কত ভোট যে কারচুপি করা হয়েছে তার ইয়ত্তা নেই। in election after election, someone, some force, some group of people has been systematically targeting millions of voters for deletion across India. This is something that we've heard again and again and again. Different communities, mainly communities that are voting for the opposition, Dalits, Adivasis, minorities, OBCs are specifically targeted. And now we've found 100% proof of it. ভোট চুরি প্রমাণ দিতে এদিন কর্ণাটক বিধানসভা কেন্দ্র আলন্দের ফাইল তুলে ধরেন। তার অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট চোরদের আগলাচ্ছেন। নির্বাচনের পর নির্বাচনে কেউ একজন কারসাজি করছে। দেশ জুড়ে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বা জোড়া হচ্ছে। 2023 সালে আলন্দে কেউ একজন 6018টি ভোট ডিলিট করতে চেয়েছিল। ঘটনাচক্রে সে ধরা পড়ে গেছে। রাহুল বলেন গোপনে ভোট চুরি করতে সেন্ট্রালি অপারেশন চালানো হচ্ছে, অনলাইনে ফর্ম ভরে ফেলা হচ্ছে, কর্ণাটকের বাইরের মোবাইল নাম্বার থেকে সেখানে এসব কাজ করা হয়েছে। টার্গেট করা হচ্ছে কংগ্রেসের ভোট, ভোটারের নামে ফেক লগইন বানানো হচ্ছে। গোদাবাই নামের এক মহিলার মোবাইল নাম্বারে সেই লগইন করে 12 জনের নাম বাদ দেওয়া হয়েছে। Here's example 2. Suryakant. একইভাবে সূর্যকান্ত নামের একজনের মোবাইল থেকে 14 মিনিটে 12 জনের নাম ডিলিট করা হয়েছে। অথচ সূর্যকান্ত এ ব্যাপারে কিছুই জানতেন না। সব ক্ষেত্রে দেখা গেছে অ্যাপ্লিক্যান্টের সিরিয়াল নাম্বার 1, কিন্তু কিভাবে এমন হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। তার অভিযোগ কেউ একজন অটোমেটেড প্রোগ্রাম চালাচ্ছে যাতে ওই বুথের প্রথম ভোটারই অ্যাপ্লিক্যান্ট হন। যেখানে কংগ্রেসের বুথ শক্তিশালী সেখানেই এ ধরনের টার্গেট করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।
ভোট চোরদের রক্ষা করতে এগিয়ে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ ব্যাপারে প্রমাণ আছে বলে দাবি করেছেন রাহুল জানিয়েছেন কর্ণাটক সিআইডি এ নিয়ে এফআইআর করেছে। নির্বাচন কমিশনকে 18 মাসে 18 বার চিঠি দিয়েছে, কিন্তু তদন্ত আটকে আছে। কে এসব কাণ্ড ঘটাচ্ছে তা নির্বাচন কমিশন জানে বলে দাবি করেছেন রাহুল। কর্ণাটকে যেভাবে ভোট বাতিল হয়েছে, মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা কেন্দ্রে একইভাবে ভোটারের নাম যুক্ত হয়ে গেছে। সব কিছুর পেছনেই জালিয়াতি। রাহুলের মতে ভোট চুরির কারখানা। 1 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। 18 times in 18 months, the CID of Karnataka has written to the Election Commission for this, and they are not giving it. Why are they not giving it? Because this will lead us to where the operation is being done from. This is absolute solid proof that Gyanesh Kumar is protecting the people who are doing this. যদিও রাহুলের প্রেস কনফারেন্সের পরই সমাজ মাধ্যমে নির্বাচন কমিশন জানায় অভিযোগ পুরোপুরি মিথ্যে ও ভিত্তিহীন। অনলাইনে কোনো ভোট মুছে ফেলা যায় না। রাহুলের মন্তব্যকে টার্গেট করেছে বিজেপিও। কোনো প্রমাণ ছাড়া নাটক করছেন, অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন। क्या संवैधानिक संस्थाओं को कमजोर करना एक भारतीय लोकतंत्र के प्रति एक बड़ा षड्यंत्र कांग्रेस पार्टी का और एलओबी लीडर अपोजिंग भारत राहुल गांधी जी का है? क्या ये केवल घुसपैठ ये वोट को बचाने के लिए है? নির্বাচন কমিশনও জানিয়েছে 2023 সালে আলন্দ বিধানসভায় ভোট মোছার চেষ্টা ব্যর্থ হয়েছিল। ভোট মোছার আগেই সেই ব্যক্তিকে তার যুক্তি তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এমনকি কমিশন নিজেই এ বিষয়ে এফআইআর দায়ের করে। যদিও রাহুল জানিয়েছেন তিনি যে হাইড্রোজেন বোমা ফাটানোর কথা বলে আসছেন তা এখনও ফাটাননি। দফায় দফায় প্রেস কনফারেন্স করেই আসল সত্য সামনে আনবেন তিনি। কলকাতা টিভি। তরুণ, হাইড্রোজেন বোমা এখনো ফাটাননি রাহুল গান্ধী, কিন্তু আজকে যে বোমা ফাটালেন তাতে তো রীতিমতো বেসামাল অবস্থা নির্বাচন কমিশনের হওয়ার কথা, যেখানে রাহুল গান্ধী তথ্য প্রমাণ দিয়ে এবং যাদের ফোন নাম্বার ব্যবহার করে এবং তাদের অজ্ঞাত সারে তাদের ফোন নাম্বার ব্যবহার করে এই ডিলিশনগুলো হয়েছে তাদের অবধি তিনি মঞ্চে নিয়ে এসেছেন এবং তিনি বলছেন যে জ্ঞানেশ কুমার তিনি প্রোটেক্ট করছেন ভোট চোর যারা তাদের। মোপিয়াদি, হাইড্রোজেন বোমা, দোদোমা না কালীপটকা হিসাবটা পরে হবে। আমি টাইম লাইন বলি না। আলন্দ মানে কংগ্রেসের স্ট্রং হোল্ড, বিভৎস স্ট্রং হোল্ডে লাস্ট কংগ্রেস জিতেছিল 1989-এ, তারপর যে 2023-এ, 2018-তে ওখানে বিজেপি জিতেছিল। সেই যদি হিসাব হয়, বিজেপি 2023-এ যখন জিতলো, আগে ইলেকশন ডেট টাইম লাইন দেখা খুব দরকার। ইলেকশন অ্যানাউন্স ওখানে ফাইনাল ভোটার লিস্ট মানে ডিলিশন যার ড্রাফট ভোটার লিস্ট আসলো হচ্ছে 19/12/2022-এ। ফাইনাল রোল আসলো 5/1/2023-এ। ইলেকশন অ্যানাউন্স হলো 29/3/2023-এ। লাস্ট ডেট অফ নমিনেশন ছিল 20/4/2023। তো এই পুরো পিরিয়ডটায় ভোট চুরি হয়ে গেছে। বিএলএ গুলো কি নাকে নসি দিচ্ছিল নাকি ঘুমাচ্ছিল? কংগ্রেসের বিএলএ থাকে তো, তারা কি করছিল? নেই বিএলএ। সেকেন্ড, ভোট চুরি হয়েছে। ভোট চুরি হওয়ার পর 2018-তে এই সিটটা বিজেপিতে ছিল, সেই সিটটা 2023-এ কংগ্রেস, হ্যাঁ বি.আর. পাটিল জিতে গেল। এটা হচ্ছে ভোট চুরির উদাহরণ আসলে। বাট আমার আজকের এই প্রেস কনফারেন্স দোদোমা না কালীপটকা না অ্যাটম বোমা যাই বলো, এটা দেখার পর আমার মনে পড়ে গেল সেই সৈয়দ সুজার কথা। সৈয়দ সুজা 2019 সালে লন্ডনে সেই বিখ্যাত প্রেস কনফারেন্স যেখানে কপিল সিবাল ওয়াজ প্রেজেন্ট, সেখানে বলে ইভিএম হ্যাক হয়ে যায়। নির্বাচন কমিশন ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে আসো, রেখা আছে ইভিএম হ্যাক করে দেখাও। সেটা নিজেকে হ্যাকার বলেছিল, জেএনইউ স্টুডেন্ট বলেছিল, সাবসিকুয়েন্টলি আর দেশেই ফেরে নিও। আচ্ছা, একটা কথা যে রাহুল গান্ধী আমাদের দেশের লিডার অফ অপোজিশন, রাইট? উনি লিডার অফ অপোজিশন তো কোনো পার্টির নয়, এটা দেশের লিডার অফ অপোজিশন, সব পার্টিরই। তো লিডার অফ অপোজিশন তার তো কিছু দায়িত্ব থাকে। একজন রিপোর্টার তাকে কোশ্চেন করছে, আমি শুনছিলাম। রিপোর্টার বলছিলেন যে আপনার কাছে যে এত তথ্য প্রমাণ থাকে তা আপনি কোর্টে যাচ্ছেন না কেন? উনি বলছেন এটা আমার কাজ নয়। কেন কাজ নয়? ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, ভুল করেছে, সে চুরি করেছে। রাহুল গান্ধীর কথায় ভোট চুরি করেছে, মানুষের অধিকার লুট করেছে। সেটার এগেনস্টে লিডার অফ অপোজিশন, বিইং এ রেসপন্সিবল লিডার অফ অপোজিশন, তিনি কোর্টে যাবেন না কেন? তিনি তো বিভিন্ন ইস্যুতে যান। আচ্ছা, নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজের বেল নেওয়ার জন্য মা ছেলের প্রায় তো যায় কোর্টে, হাজিরাও দেয়। তাহলে এই ক্ষেত্রে যাচ্ছেন না কেন? যখন দেশ তাকে দায়িত্ব দিয়েছে, বিরোধী দলনেতা বানিয়েছে, দেশের বিরোধীদের কণ্ঠস্বর তিনি, তারা যাক, কোর্টে যাচ্ছেন না কেন? নাকি এটাও সেই সৈয়দ সুজার মতো যখনই হারে একটা করে অজুহাত আছে? আমি বলছি তো যে আলন্দে কংগ্রেসের ভোট শেয়ার হচ্ছে 51.2
51.27%, রাইট? ভোট চুরির পর 51.27%। আমি মোবাইল দিয়ে বলো তো কোন চোর এরকম আছে যে চুরি করে চাইবে যে বিরোধী দলের লোকজন জিতে যাক? চুরিটা কেন করবে? জেতার জন্য, রাইট? চুরি করে চাইবে জিতে যাক। ভোট চুরি হয়েছে, প্রচুর ভোট চুরি কিন্তু এই যে হয়েছে। 6018 জন ভোটারের নাম এবং একদম কংগ্রেসের ভোটকে টার্গেট করে যে ভোটগুলোতে খোলা আছে কংগ্রেসের দিদি। আমি তোমাকে ছোট stronghold, যেমন example মহারাষ্ট্রের রাজুরায় 6850 টা ফেক অনলাইন এডিশন ভোট হয়েছে। চুরি কাকে বলে জানো? ভোট চুরি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। ভোট চুরি এই কর্ণাটকেরই মালাউর তোমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কংগ্রেসের এমএলএ কেওয়াই নানজেগৌড়া কর্ণাটকা হাইকোর্ট কদিন আগে তার সদস্যপদ কেটে দিয়েছে, বাতিল করেছে। কেন? ভোট চুরি, গোলমাল করেছিলেন। এটাকে বলে ভোট চুরি। আমি আসবো তরুণ তোমার কাছে, আমি অভিষেকের কাছে আসি। অভিষেক, অনেকগুলো পয়েন্ট। প্রথমত যেটা তরুণও বললো যে 2023-এ আলন্দে কংগ্রেসের প্রার্থী জিতেছেন বি.আর. পাটিল। দুই, সত্যি কি যেটা নির্বাচন কমিশন তৎক্ষণাৎ ফ্যাক্ট চেক, তাদের পোস্টে তারা যেটা ক্যাপশন দিয়েছেন যে ফ্যাক্ট চেক, এবং সেখানে তারা বলছেন যে রাহুল গান্ধীর এই অভিযোগ সেটা ভিত্তিহীন, সেটা অসত্য, অনলাইনে এরকমভাবে নাম ডিলিট করা যায় না। আচ্ছা, প্রথমে নির্বাচন কমিশনের দাবির পক্ষে বিপক্ষে যাই হোক, আমি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছি, একটু ফোকাস করতে বলবো। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু এখানে দেখুন ফর্ম 7 এবং ফর্ম 7A দুটো অপশন রয়েছে অনলাইনে। তুমি একটু ওটাকে ঘোরাও, নালে আলোটা হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ফর্ম 7A অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে যে কেউ, শুধুমাত্র এমন নয় যে আমি আমারটা ডিলিট করতে পারি, আমি তোমারটাও ডিলিট করতে পারি। কিভাবে পারি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এইটা ফর্ম 7, আমি ফর্ম 7টা ক্লিক করলাম, ফিল ফর্ম 7। তিনটে অপশন আসে, সেলফ, আদার ইলেক্টর, অবজেকশন টু এনরোল। ঠিক আছে, সেলফ মানে আমি আমারটা ডিলিট করতে চাইছি, আদার আমি আদারটা দেখাচ্ছি। এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি আদারটাতে ক্লিক করছি। কেন ভাই, নিজেরটাই করো না, তারপর তরুণ আমি এখানে তুমি নিশ্চিত থাকো আমি কারোরটাই ডিলিট করব না। অত মানে আমি দেখাচ্ছি যেটা সম্ভব, মানে শীত কাটা সম্ভব হলেই যে আমি চুরি করব সেটা না, আমি দেখাচ্ছি সিকিউরিটি ফ্লটা। এখানে দেখো আদার ইলেক্টরে দেখো বাই নেম দিয়ে একটা অপশন আছে, ঠিক আছে? আমি এখানে মৌপিয়া দিয়ে সার্চ না আমার মৌপিয়া দিয়ে সার্চ করতে হবে না, আমি জাস্ট তরুণ দিয়ে সার্চ করো, তরুণ দিয়ে। তরুণ তো কনফিডেন্ট যে কোনো অনলাইনে করছে না। প্লিজ আমার এপিক কার্ডের নাম্বার দেবো কি? আমি লাগবে না, নাম দিয়েও করা যায়। আমি এটা দেখাবার জন্য করছি, আমি জাস্ট আমি হয়তো নামের বানান যে নন্দী মৌপিয়া, ঠিক আছে? এবার এখানে দেখবে অনেকগুলো অপশন আসবে যে তুমি কোন মৌপিয়াকে ডিলিট করতে চাও। এবার এইখানে তুমি সব রিজন দেখতে পারবে। এটা আমি কেন দেখালাম যে এটা সম্ভব। ওটা ক্লোজ করো বাবা, আগে না আমি অবশ্যই করছি না। এবার আমি যদি 2000 সবাই দর্শক থেকে শুরু করে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই সাক্ষী থাকলেন, যদি কোনো কারণে আমি অভিষেক ব্যানার্জি একদম দায়ী থাকবে। তোমার চিন্তা নেই, কারণ এটা যদি হয়ও করেও ফেলে তাহলেও তোমার কাছে একটা বিএলও অ্যাসাইন হবে, তার কাছে হিয়ারিং নোটিশ আসবে, এমনি হবে না। এইবার দাঁড়াও স্টেপ 1। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে 30 সেকেন্ডের ভেতর এইটা অ্যাকসেপ্ট করা গেল যে অনলাইনে ডিলিট করা যায় না, অ্যাপ্লাই করা যায়। আমি তো শেষ করি, প্লিজ। এবার সেখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে অবশ্যই যে আমি এখান থেকে একটা বাল্ক অ্যাপ্লাই করব, সঙ্গে সঙ্গে সবকিছু অনলাইনে হয়ে যাবে, ইটস নট দ্যাট, অ্যাবসলিউটলি ট্রু। তখন আচ্ছা বিএলওটা কে হয় বলতো, বা বিএলওটা কে হয় বলতো? তরুণদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় অভিযোগ হচ্ছে বিএলও পক্ষপাতদুষ্ট। কালকে যদি এইটা তৃণমূল শাসন না হয়ে এটা যদি বিজেপি শাসনাধীন একটা রাজ্য হয়, সেখানকার বিএলওরা হচ্ছে গিয়ে ধোয়া তুলসী পাতা। তারা পক্ষপাতদুষ্ট হয় না, তারা প্রশাসনের অঙ্গুলি হেলনে কাজ করে না তারা। এবং যে 6018 জনের নাম আজকে রাহুল গান্ধী দেখিয়েছেন, তারা কেউ মৌপিয়া নন্দী নন। তাদের কাছে তারা মৌপিয়া নন্দী ছেড়ে দেন, তাদের কাছে ফোনটুকু হয়তো নেই যে যাদের SMS আসতে পারে। তারা জানতে পর্যন্ত পারবে না তাদের নামটা ওখান থেকে সরে যাচ্ছে, কারণ সেই আর্থিক এবং সামাজিক পদমর্যাদার লোকেদের নেওয়া হচ্ছে যারা অ্যাপিল করবার সাহস নেই। নাম্বার 1। নাম্বার 2, একটা খুব ইন্টারেস্টিং আর্গুমেন্ট দিল, বিএলএরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? খুব দামি কথা, সত্যিই তো।
অবশ্যই অ্যাপিল করা উচিত। আচ্ছা, তোমার পাড়ায় চুরি হলে তুমি কি বলো যে নাইট গার্ড কেন রাত্রিবেলা গার্ড দেয়নি, নাকি পুলিশকে দোষারোপ করো? আমি আসবো। কেন এই প্রশ্নটা করছি, এই পশ্চিমবঙ্গে একাধিক বিধানসভায় ওদের একই অভিযোগ আছে যে তৃণমূল ভোট চুরি করছে, ওদের বিএলএরা কি? আমরা আমি লিস্ট জমা আসবো দিই তো। তরুণ আমি আসবো, আমি তার আগে লিস্টগুলো জমা দেওয়া হচ্ছে বলে এই জিনিসটা আসবো। হয়েছে। তরুণ উত্তর আসবো, দেওয়া যাবে। অভিষেক আসবো প্লিজ। আমি একটু কৃষাণুর কাছে তার আগে আসি। কৃষাণু, আজকে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিশ্চয়ই দেখেছো, সেটা সম্পর্কে তোমাদের কি মত? তোমরা কি মনে করছো যে রাহুল গান্ধী যেটা বলছেন সেটার ভিত্তি রয়েছে এবং এভাবেই বৈধ ভোটার যারা হয়তো বিরোধীদের পটেনশিয়াল ভোটার তাদের নাম ডিলিট করা হচ্ছে? দেখো, প্রথম এইটা এই বছরের ফেব্রুয়ারি মাসে আমার নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন এবং এপিক নাম্বার ধরে ধরে যার নামে এপিক নাম্বার সেটা বলে বলে এবং কোন রাজ্যতে তিনি বসবাস করেন এবং যাকে পশ্চিমবাংলার ভোটার হিসেবে ইলেকশন কমিশন দেখিয়েছে। নেত্রী অনেকগুলো তালিকা দিয়েছিলেন, তার ভিত্তিতে স্ক্রুটিনি হয়েছিল এবং ইলেকশন কমিশন মেনে নিয়েছিল যে এরকম ত্রুটি হয়েছে এবং সেই ত্রুটি সংশোধন করা হবে, এটাও তারা আশ্বাসন দিয়েছিলেন। তো প্রথম কথা, এরকম ত্রুটি হয় ইলেকশন কমিশন অলরেডি মেনে নিয়েছে। আমি যদি বিহারেরই উদাহরণ দিই, যে মার্চ মাসে যখন ইলেকশন কমিশন বিহারের এসআইআর প্রসেসটার কথা প্রথম বলে, তখন তারা বলেছিল যে বিহারে তারা 10 বছরের ইলেকটোরাল রোল স্ক্রুটিনি করে দেখবে কাদের নাম একাধিকবার একাধিক জায়গাতে আছে এবং তারা সেটা 7ই জুন তারা সে বলেছিল যে 7 লক্ষ মানুষের নাম নাকি কাটা গেছে। তারপরে এখন দেখা যাচ্ছে 39টা কনস্টিটিউয়েন্সিতে 1,88,000 মানুষ আছেন যাদের নাম একাধিকবার একাধিক জায়গাতে আছে। তো সুতরাং তাহলে এই প্রসেসটা কি? খুব সুন্দর তরুণ এক্ষুনি বলছিল অভিষেকের একটা কথার পরিপ্রেক্ষিতে যে তোমার নামটা কেটে দিলেও হবে না, এই জন্য একজন বিএলএ অ্যাসাইন হবে, তুমি সেখানে আপিল করতে পারবে, খুব হ্যাঁ বিএলও অ্যাসাইন করতে পারবে, খুব ভালো কথা। এই জন্যে তো আমরা বলেছিলাম লাস্ট এসআইআর হয়েছিল 2 বছর লেগেছিল। এই যে চটজলদি 15 দিনে করে নিতে হবে, 2 মাসে করে নিতে হবে, এর পেছনে কারণটা কি? এবং একটা লাইন বলে দিই, অভিযোগটা তো শুধু রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না, অনুরাগ ঠাকুরও তো আগের দিন দেখেছিলাম অভিযোগ করছেন, কখনো আমেঠি নিয়ে, কখনো রায়বরেলি নিয়ে, কখনো ওয়াইনাড নিয়ে করেছেন। তো তার মানে সব দল ইনক্লুডিং বিজেপি অভিযোগ করছেন ভোটার তালিকাতে ভুয়ো লোকজন আছে। তাহলে ইলেকশন কমিশন সেটাকে মান্যতা দিচ্ছে না কেন? তরুণ এর পাশাপাশি রাহুল গান্ধী যেটা আজকে বলেছেন যে কর্ণাটক সিআইডি তারা এটা নিয়ে এফআইআর করেছে এবং 18টা চিঠি, 18 মাসে 18টা চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছে। নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায়, দেখো রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, অখিলেশ যাদব বলতে পারেন, তরুণজ্যোতি তিওয়ারি বলতে পারেন। ইন্টারেস্টিং হচ্ছে যে ইলেকশন কমিশন কাউন্টার করছে, ফ্যাক্ট চেক করছে, ইনকারেক্ট বলছে অন সোশ্যাল মিডিয়া। তো ইলেকশন কমিশন এই সিআইডির যে চিঠি এবং লাস্ট চিঠিটা 9 সেপ্টেম্বর 2025, তিনি উত্তর দিচ্ছেন না কেন? ফার্স্ট হচ্ছে পার্শিয়াল ট্রুথ, পুরো মিথ্যের থেকেও ডেঞ্জারাস। মানুষের কাছে ব্যাপারটা সত্যি সত্যি দেখতে লাগে, ধোঁয়াশা তৈরি হয়। আমি তোমার দুটো পয়েন্ট আসলো, উত্তর দিয়ে নি, তারপর তোমারটা উত্তর দিচ্ছি। ফার্স্ট থিং, ভাই একদম ঠিক বললো, যে কেউ ডিলিশন করতে পারে। আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট দেশে এখনো আছে, তার কেউ যদি ডিলিশন হয় তার নামে একটা নোটিশ আসবে, নোটিশ আসার পর বিএলও অ্যাসাইন হবে, বিএলও ইজ নট আ ফাইনাল অথরিটি, সেখানকার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যাবে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার উইল টেক দ্য স্টেপস আফটার হিয়ারিং। সুতরাং অটোমেটেড প্রসেস নয়। এসআইআর নিয়ে এক্ষুনি কথা হচ্ছিল, এসআইআর নিয়ে এতগুলো কথা কৃষ্ণদা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের হিয়ারিংগুলো শুনেছে। এত অভিযোগ, কিন্তু অন রেকর্ড কিছু নেই কেন গো? অন রেকর্ড কিছু নেই কেন? প্রত্যেকটা দলের বিএলএ আছে, বিএলএরা কি করছে? আমি আবার বলছি, বিএলওর কথা না, ফ্যাক্ট হচ্ছে বিএলএর কথা। বিএলএ তো পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, রাইট? বিএলএরা কি হচ্ছে? আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলি, যেমন আজকেও আমি যদি বলি, আমি দেখাই আমার নদিয়া জেলার, আমি দেখাতে পারি নদিয়া জেলাতে যেগুলো বিএলও অ্যাপয়েন্ট করেছে বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার, ইলেকট্রিশিয়ান, এদেরকে অ্যাপয়েন্ট করেছে নদিয়া জেলায় এ তৃণমূল কংগ্রেস, মানে সরি স্টেট ইলেকশন কমিশন। তো এগুলো তো গোলমালের, এগুলো তো হতে পারে না। এবার আসি তোমার চিঠির প্রশ্নে। দেখো, কোর্ট বা সিআইডি অথরিটি ইজ নট পাওয়ারলেস। আমরা যখন কোনো মামলা করি রাজ্যে, তোমার মনে হয় রাজ্য সরকার এসে হাসি খুশি বলে, হ্যাঁ স্যার এই যে নিন, এই যে কাগজ, বললে তাই না? তো তরুণ, তুমি একজন লয়ার হিসেবে বলছি, আমি দলের কথা বলছি, ছেড়ে দাও,
যে প্রান্তিক রাহুল মানুষ গান্ধী যাদের নাম ডিলিশন হবে তারা কোথায় যাবেন? রাহুল গান্ধী তার দলের ভোটারদের নাম বাদ যাচ্ছে, কংগ্রেস দায়িত্ব নেবে না? আমি আসবো, আমার দলের লোকজন, আমি দায়িত্ব নেব না? কোর্টে যাচ্ছে না কেন? আমি আবার বলছি কোর্টে যাক। আসবো। অভিষেক একটু ধৈর্য ধরো, আমি তুমি রেসপন্ড করতে চাও আমি দেখেছি। অতনু ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমি এটা ব্রেকে যাওয়ার আগে খুব সংক্ষেপে অতনুর মতামত নিয়ে নেব। অতনু, রাহুল গান্ধী আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অভিযোগ করেছেন যে একদম সেন্ট্রালাইজড ম্যানারে ভোটার যারা পোটেনশিয়াল কংগ্রেস ভোটার তাদের নাম ডিলিট করা হয়েছে। এটা তুমি কনভিন্সড? রাহুল গান্ধী যেভাবে পাওয়ার পয়েন্টে দেখিয়েছেন যে ভোটারদের নাম ডিলিট করার একটা চেষ্টা হয়েছে, তার ফলে এফআইআর হয়েছে, কর্ণাটকের সিআইডি বারবার চাওয়ার পরেও ইসিআই হচ্ছে প্রপার তথ্য প্রদান করেনি। এই সমস্তর মধ্যে এটাও তো ঠিক যে এই ঘটনাগুলো তো আমরা আজকে থেকে দেখছি না। তুমি যদি বিগত কয়েকটা ভোট এই রাজ্যের দেখো, মানে যেগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে হচ্ছে যে ভোটগুলো পরিচালিত, সেক্ষেত্রেও আমরা দেখবে এই রাজ্যে কত মৃত ভোটার যারা বা শিফটেড ভোটার ডিলিটে, তাদের কারুর নাম হয়তো যারা লোক রয়েছে তাদের নাম ডিলিট হয়ে গেছে আর মৃত ভোটারদের নামে ভোট পড়ে যাচ্ছে। তো এই নামগুলো রয়েছে কি করে? এই নামগুলো বারে বারে রয়ে যাচ্ছে কি করে? কারা হচ্ছে নামগুলোকে কাদের সুবিধার জন্য রেখে দিচ্ছে এটাও তো আজকে দেখতে হবে। যে এই নির্দিষ্টভাবে এই নামগুলো রয়ে যাচ্ছে, এই নামগুলোর ভোটগুলো পড়ে যাচ্ছে। এই রাজ্যে যে পরিমাণে মৃত ভোট আমরা তো অলরেডি লিস্ট করে কমিশনে জমা দিয়েছিলাম, কিন্তু হচ্ছে গিয়ে মৃত ভোটারের নাম তবু রয়ে যায়, মৃত ভোটাররা নামে ভোট পড়ে যায় এবং নির্দিষ্টভাবে হচ্ছে সেটা নির্দিষ্ট দলগুলোর সুবিধা হয়ে যায়। কাজে খুব পরিষ্কার ভাবে যে একটা যেটা কনফিউশন সেটা তো থাকছেই যে এই নামগুলো, এই যে যেমন রাহুল গান্ধীর যে আজকে প্রেসমিট বললে, এর আগের দিন রাহুল গান্ধী বলেছেন, তারপরে হচ্ছে বিজেপির আরেক নেতা অনুরাগ ঠাকুর তিনি প্রেসমিট করে খুব উল্লেখযোগ্যভাবে ইলেকশন কমিশনের নামে বললে তিনি প্রেসমিট করতে চলে আসছেন। প্রেসমিট করে উনিও বলছেন যে অন্যান্য বিভিন্ন কেন্দ্রে নাকি এই ভোট চুরির ব্যাপার হয়েছে। তার মানে দেশের প্রধান শাসক দল এবং প্রধান বিরোধী দল দুই দলই বলছে হচ্ছে ভোটে কারচুপি হচ্ছে, নির্দিষ্টভাবে ভোটার লিস্ট তাতে হচ্ছে সেটা স্বচ্ছ নয়। তাহলে ইসিআই এই ব্যাপারে চুপ কেন? ইসিআই কোনো নির্দিষ্টভাবে পদক্ষেপ নিচ্ছে না কেন? আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। মিথ্যে অভিযোগে দেশকে বিপথে চালিত করে নেপালের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন রাহুল। ভোট চুরির তত্ত্বকে নস্যাৎ করে পাল্টা অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কটাক্ষ, রাহুল বাবা ভোট যাত্রার নামে অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, ওটা ভোট যাত্রা ছিল না, ছিল অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা। দেখুন, রাহুলের ভোট চুরির অভিযোগে এবার তাকে আক্রমণে নামলো বিজেপি। এদিন বিহারে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, বিহারে রাহুল যে যাত্রা করেছিলেন তা আসলে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা। बार झूठा नैरेटिव फैलाते। अभी अभी ये राहुल बाबा यात्रा कर गए। ये राहुल गांधी की यात्रा घुसपैठिया बचाओ यात्रा थी। घुसपैठियों को वोट का अधिकार होना चाहिए क्या? घुसपैठियों को नौकरी यहां पर मिलनी चाहिए। हमारे युवाओं की जगह वोट बैंक के घुसपैठियों को नौकरी देने का काम ये राहुल बाबा एंड कंपनी कर रहे हैं। সংসদের ভেতর থেকে বাইরে বিজেপির বিরুদ্ধে এবার ভোট চুরির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। বিহারের সেই মাত্রা কয়েক গুণ বেড়েছে। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ভোট চুরির যুক্তি দেওয়ার চেষ্টা করেন রাহুল গান্ধী। कर्नाटक की सीआईडी को यह सबूत एक सप्ताह के अंदर दे दीजिए, नहीं तो पूरा हिंदुस्तान के सारे युवा इस बात को एक्सेप्ट करेंगे कि आप हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन, हिंदुस्तान के संविधान की हत्या में शामिल हो, हिंदुस्तान के संविधान की रक्षा नहीं कर रहे हो और वोट चोरों की आप मदद कर रहे हो। Everybody should watch his press conference because you should understand what is happening in our country and how the EC is colluding to destroy the electoral process and to challenge democracy in our country. রাহুলের মন্তব্যের পরই আসনে নামে বিজেপি। তাদের অভিযোগ, নেপাল বাংলাদেশের মতো অবস্থা তৈরি করতে চান রাহুল। लेकिन अगर निष्पक्षता के साथ भारत का इलेक्शन कमीशन काम कर रहा है तो बार बार राहुल गांधी जी का प्रयास है कि लोकतंत्र पर प्रहार किया जाए, भारत के लोकतंत्र को कमजोर किया जाए, जनता को गुमराह किया जाए और जिस तरह से बांग्लादेश नेपाल में स्थिति बनती है वैसे झूठ बोल बोल के वहां पे स्थिति पैदा कर दो देश में। বিজেপির মতে যে হাইড্রোজেন বোমা ফাটানোর নামে প্রচার করে বেড়াচ্ছেন রাহুল, তা আসলে মিয়নো ফুলঝুরি। নিজের ওপরই বোমা ফেলছেন বিরোধী দলনেতা। आज की प्रेस कॉन्फ्रेंस में हाइड्रोजन बम फोड़ने वाले थे,
फुलझड़ी से काम चलाना पड़ा, वो भी खुश हो गए। क्या हो गया? ফলে এসআইআর লাগু হওয়ার আগে ফের ভোট চুরি নিয়ে সরগরম রাজনীতি। এখন রাহুল আবার কবে সাংবাদিক বৈঠক ডেকে বোমা ফাটান সেটা নিয়েই জল্পনা দেশ জুড়ে। কলকাতা টিভি। অভিষেক, বিজেপির যেটা বক্তব্য যে অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছেন রাহুল গান্ধী, 90% ভোট পরাজিত হয়েছে কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে, যে কারণে রাহুল গান্ধীকে হতাশা গ্রাস করেছে এবং তিনি এই সমস্ত কথা বলছেন। তিনি হচ্ছে নেপাল এবং বাংলাদেশের মতো একটা আনরেস্ট তৈরি করতে চান রাহুল গান্ধী, তার এই ডেমোক্রেসিতেই ভরসা নেই। এবং এখানে দাঁড়িয়ে সবচেয়ে বড় যে প্রশ্নটাকে বিজেপি হাতিয়ার করছে যে কেন কোর্টে যাচ্ছেন না রাহুল গান্ধী? যদি এত শক্ত প্রমাণিত তথ্য প্রমাণে যদি থাকে, এত কংক্রিট তথ্য প্রমাণে যদি থাকে, সত্যি তো কোর্টে কেন যাচ্ছেন না রাহুল গান্ধী? আচ্ছা, একটা করে প্রশ্নের উত্তর দিই। নাম্বার 1, সবই সংক্ষেপে, একদম সংক্ষেপে। ও যেটা বললো যে ঠিক এই নোটিশ ইস্যু হবে, তারপর তোমার নামের এগেনস্টে একটা বিএলও অ্যাসাইন হবে এবং সেই বিএলওর ভিত্তিতে তার কাছে আবেদন যখন তুমি করবে তার ভিত্তিতে হবে। প্রথম থেকে বলা হচ্ছে এই 6018 জন বা 6500 সেই প্রান্তিক মানুষদের কাছে, যাদের কাছে সেই নোটিশ পৌঁছানো ছেড়ে দাও, যাদের কাছে নামটা যে কাটা গেছে সেটা সে ভোটের দিন গিয়ে জানতে পারছে। এটা বাস্তব, নাম্বার 1। কারণ এই আদিবাসী, দলিত এইসব জায়গাতে আছে যারা ফার ফ্লাঙ্গে। আমি ধরে নিলাম রাহুল গান্ধীর এই বক্তব্যে আমি খুব কনভিন্সড। আমারও প্রশ্ন যে কোর্টে কেন এগুলো নিয়ে যাচ্ছে না? অনুরাগ ঠাকুর কেন কোর্টে যাচ্ছে না? অনুরাগ ঠাকুরও তো 5টা কেন্দ্রে তথ্য প্রমাণ তো অনুরাগ ঠাকুর একই কথা বলেছেন। ডায়মন্ড হারবার, ওয়েনার, রায়বেরেলি। আমি একটু দেখাই যে এই প্রশ্নটা যখন, যেটা কিছুক্ষণ আগে তরুণ রেফার করলেন, যখন সাংবাদিক এই প্রশ্নটা করেন যে কেন কোর্টে যাচ্ছেন না রাহুল গান্ধী, কি বলেছেন রাহুল? आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है, ब्लैक एंड व्हाइट सबूत है, तो क्या अगर ईसीआई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे, ये ऑप्शन है आपके पास, जाएंगे? देखिए, मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है, सरकार पे प्रेशर डालने का रोल है। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं है। मैं वो काम कर रहा हूं, इस स्टेज पे मैं वो काम कर रहा हूं। এক সেকেন্ড আমি তরুণকে, না কিন্তু তরুণ বাঁচানা নেই, না উনি বলছেন, কিন্তু উনি যেটা বোঝাতে চাইছেন তরুণ, যে শাসক পক্ষ, সরকার, ইলেকশন কমিশন, তাদের তো ডেমোক্রেসিকে বাঁচানোর একটা গুরুদায়িত্ব থাকে এবং তিনি বাঁচাচ্ছেন। তিনি বলছেন যে আমি এই স্টেজে ওই কাজটা করছি, আমার কাজ না, কিন্তু এই কাজটা করছি। তোমার গান খাও, তোমার গান যথেষ্ট ভালো। বিদগ্ধ একজন সাংবাদিক এতদিনকার, তোমার কান যথেষ্ট ভালো। মেরা কাম লোকতন্ত্র কো বাঁচানা নেই হ্যায়, দ্যাট ওয়াজ দ্য টার্ম ইউজ বাই রাহুল গান্ধী। মানে আমার কাজ লোকতন্ত্রকে বাঁচানো নয়। আচ্ছা, আমি আবার বলছি, আমরা কার কথা বলছি? ক্লিন ভোটার লিস্টের কথা বলছি তো, তাহলে এসআইআর নিয়ে আপত্তি কোথায়? অভিষেক, রাহুলের এই বক্তব্যটা নিয়ে তরুণদের প্রশ্ন। আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে স্লিপ অফ টাং পৃথিবীর সবার হতে পারে এবং আজ অবধি নরেন্দ্র মোদীর যে একাধিকবার হয়েছে সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। 600 কোটি থেকে 6000 কোটি পর্যন্ত জনসংখ্যা। আমি সেদিকে যাচ্ছি না, আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কথাটা বলছি। সেটা হচ্ছে যে ঠিক লিডার অফ অপোজিশনের কাজ হচ্ছে জনমত তৈরি করা। উনি জনমত তৈরি করবার জন্য এই কাজটা করছেন। এবার বলো তো, উনি যে অভিযোগগুলো করেছেন, অনুরাগ ঠাকুরও একই অভিযোগ করেছেন, শুধু সেগুলো বিজেপি বিরোধী দলের জেতা আসনগুলো, ডায়মন্ড হারবার, ওয়েনার, রায়বেরেলি ইত্যাদি। অভিযোগটা তার মানে এক, শুধু কেন্দ্রটা আলাদা। আমরাও তাই বলছি। এবার এসআইআর নিয়ে তো কেউ আপত্তি করেনি। এসআইআর 2002-তেও হয়েছে, কিন্তু 2002-এর আগে 2001 একটা সেন্সাস হয়েছে। সেন্সাসের পর এসআইআর হওয়ার মানেটা কি বলো তো? তুমি জনসংখ্যা, তুমি জনবিন্যাসটা পেয়ে যাচ্ছ। 2021 সালের সেন্সাসটা বাকি আছে। আমরা কি বলেছিলাম আগে? কাস্ট সেন্সাসটা হবে, সেন্সাস আমি তোমার বেস ডেটাটা তৈরি হবে। তরুণ এক সেকেন্ড, আমি অতনুর কাছেও যাই, কারণ অতনুও তো একজন আইনজীবী। অতনু, আমি ধরে নিলাম যে তরুণ যে দাবিটা করছে যে কেন রাহুল গান্ধী, যে প্রশ্ন তুলছে যে কেন রাহুল গান্ধী কোর্টে যাচ্ছে না, তুমি নিজেও একজন আইনজীবী, তোমার কি মনে হয় যে এই যে তথ্য প্রমাণগুলো এগুলো যদি থেকে থাকে এবং সত্যি যদি শুধুমাত্র প্রেস কনফারেন্স বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কোনো কাজের কাজ না হয়, কারণ যে 7 দিনের সময়সীমা তিনি বেঁধে দিয়েছেন, এখনো পর্যন্ত অন্তত নির্বাচন কমিশনের অবস্থান দেখে মনে হয় না যে সেই 7 দিনের মধ্যে কিছু সুরাহা হবে বলে, সেক্ষেত্রে রাহুল গান্ধীর কি কোর্টে যাওয়াটা সেটা সঙ্গত নয়?
মৌপিয়াদি, এখানে সবার তরুণ থেকে শুরু করে বিজেপির অনুরাগ ঠাকুর অব্দি সবার প্রশ্ন রাহুল গান্ধী কেন কোর্টে যাচ্ছেন না। আচ্ছা, উল্টো প্রশ্নটা কেন এখানে হবে না যে কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন নিজের স্বচ্ছতা বজায় রাখবে না? দেশের সব কাজে করার জন্য যদি কোর্টে যেতে হয়, দেশের সরকার দেশের জনগণ তথাকথিত ভাবে ম্যান্ডেট কাকে দিয়েছেন? ওরা তো এত বড় বড় কথা বলেন জনগণের ম্যান্ডেট দিয়েছেন দেশ চালাবার জন্য। তাহলে সবকিছুর জন্য যদি কোর্টে যেতে হয়, একটা বেসিক স্বচ্ছতা যদি বজায় রাখতে না পারে এই সরকার, মানুষের যা বেসিক হচ্ছে কি অধিকার, তার ভোটাধিকার, সেক্ষেত্রে চুরি করছে। আর সবকিছুতে কেন বিরোধী দলরা কোর্টে যাচ্ছে না? আর এই সব বিরোধী দল তো বাদ দিন, উল্টো দিকে ভাবুন না, ইসিআই এর নামে তো রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করছেন। ইসিআই যদি মনে করে রাহুল গান্ধী মিথ্যে কথা বলছে, ইসিআই রাহুল গান্ধীর নামে একটা মামলা করুক না কেন? সেটা তো করছে না। তাহলে অনুরাগ ঠাকুর, আমার প্রশ্ন আছে, কবে থেকে ইলেকট্রাল রোল প্রিপারেশনের দায়িত্ব শাসক দল এবং দেশের বিরোধী দল দুজনেই মানছেন বিভিন্ন কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে। ইসিআই এর ক্ষেত্রে বক্তব্যটা কি? আমি উত্তর দিই। ভাই তো একজন সব পক্ষ তো এটা মানছে যে ভোটার লিস্টে কারচুপি রয়েছে। মোপিয়াদি, আমি আবার বলছি, আমার আইনজীবী তো ভাইকে জিজ্ঞেস করছি আমি, কোন নিয়মে কোন আইন অনুযায়ী যে ভোটার লিস্ট দেখার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের হলো না তো? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট বডি, তার জন্য তো এসআইআর। আমরা বলছি এসআইআর করো, এসআইআর আপত্তি কেন? এসআইআর আপত্তি কেন? এসআইআর নিয়ে তো আপত্তি কেন? কংগ্রেস ডায়লগ মারে, কংগ্রেসের বিএলএ কোথায়? কংগ্রেসের বিএলএ কোথায়? কংগ্রেসের বিএলএ কোথায়? বিএলএ কোথায়? অপোজিশন বিএলএ কোথায়? বিএলএ কোথায়? অভিযোগ করে না কেন? ওরা বলছে বিএলএ কাজ করে না কেন? আচ্ছা, ওরা বলছে ওয়েনার রায় মেরে বসার চুপি আছে। এক সেকেন্ড তরুণ, এটাই তো প্রশ্ন যে তাহলে অনুরাগ ঠাকুর কেন প্রেস কনফারেন্স করলেন? ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করবে, ইলেকশন কমিশন কাউন্টার করবে। ইলেকশন কমিশনের মুখপাত্র অভিযোগটা বারবার রাহুল গান্ধী যে অভিযোগটা করে যে বিজেপিকে সাহায্য করা হচ্ছে, বিজেপি করছে, আমি বুঝতে পারলাম না, এখনো বুঝতে পারলাম না আজকের যে ভিডিওতে বিজেপি একবারও নাম নেওয়া হয়নি। নাম দেওয়া যায় জ্ঞানেশে যে ট্যাগলাইনটা চলছে, ভোট চোর গদি চোর, ইফ ইট ইজ ট্রু, এটাকে এদের মনের প্রাণ থেকে বিশ্বাস করে, ভোট চুরি করে যে যারা ভোট চুরি করছে তাদের ভোট কমছে, যাদের ভোট চুরি হচ্ছে তাদের ভোট বাকি, এটা কোন ধরনের রকেট সায়েন্স? আর লাস্ট কথা বলবো ভাই, তখন বলছো বিএলও নিয়ে, বিএলওর কাজ, আমি যে রিপোর্ট হিসাব বললাম, বিএলওর কাছে আসার পর বিএলও ফিল্ড ভেরিফিকেশন করে রিপোর্ট পাঠায় ইলেকশন কমিশনকে, তারা দেখে। এতগুলো স্টেপ আছে, চাইলেই ডিলিট করে দেয়। আবার বলছি, বিএলএ গুলো কাজ না করলে কি করা আছে? কংগ্রেসের কর্মীরাও কি কাজ করে? কি মনে হয় যে এই বিষয়টা নিয়ে যেটা বিজেপি বারবার হাতিয়ার করছে যে কেন রাহুল গান্ধী কোর্টে যাচ্ছেন না? না, আমি যদি যতটা বুঝলাম, আমি তো এর আগেই বলেছিলাম অভিযোগ অনুরাগ ঠাকুরও করেছেন, তাহলে নির্বাচন কমিশনকে সবাই যখন অভিযোগ করছেন, নির্বাচন কমিশন কেন তদন্তটা করছে না? বিনা তদন্ততে কেন বলে দিচ্ছে যে কোনো কিছু প্রমাণ নেই? আমার যেটা পার্টিনেন্ট কোয়েশ্চেন হচ্ছে, বিশেষ করে বিজেপি যখন এত কিছু বলছে যে ডায়মন্ড হারবারের বিজেপির কজন বিএলআর রিপ্রেজেন্টেটিভ তারা অভিযোগ করেছিল বা তারা কোর্টে গেছিল, বিজেপি কেন কোর্টে যাচ্ছে না? এক, দুই হচ্ছে, আমি বলে দিই অভিযোগ করেছিল অনুরাগ ঠাকুর, তুমি কেন মাপকাঠিটা কেন পাল্টে যাচ্ছে? আর যদি বাংলাদেশ এবং নেপাল থেকে উদ্বুদ্ধ হওয়াটা যদি গণতান্ত্রিক পরিপন্থী হয়, ওটা যদি খারাপ হয়, তাহলে অর্জুন সিং কি করছে এবং বিজেপি অনুরাগ ঠাকুররা কেন ব্যবস্থা নেয়নি? শুভেন্দু অধিকারী এবং তরুণদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি, যারা পশ্চিম বাংলাতে এই একই উদাহরণ দিচ্ছে, বারবার দিচ্ছে? আমি আটকাইনি তরুণকে, কিন্তু তরুণদের বিরুদ্ধে এই যে দ্বিচারিতা হয়ে যাচ্ছে না, যেটা রাহুল গান্ধীর দিকে অভিযোগ করছেন, সেটা তো এই রাজ্য বিজেপির দিকেও বর্তায়, যে তারা এখানে কোথায় কোর্টে যায়নি, তো তারা এখানে অভিযোগ করে যাচ্ছে। ডায়মন্ড হারবারে বিজেপির কটা রিপ্রেজেন্টেটিভ তারা অভিযোগ করেছে, প্রমাণ করেছে, কটা কোর্টে গেছে। দ্বিতীয় হচ্ছে, নেপাল বাংলাদেশ যদি খারাপ উদাহরণ হয়, সেটা তৈরি করা, সেটা সৃষ্টি করা, যদি অরাজকতা সৃষ্টি হয়, সেটা যদি ভারতের গণতন্ত্রের পরিপন্থী হয়, অনুরাগ ঠাকুর তাহলে অর্জুন সিং ও শুভেন্দু অধিকারী আর এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না, যারা পশ্চিমবঙ্গতে একই কথা বলছে? ফার্স্টই হচ্ছে, কৃষ্ণদা জানে না মনে হয়, তো মনে করে দিই, ডায়মন্ড হারবার নিয়ে ইলেকশন পিটিশন ক্যালকাটা হাইকোর্টে পেন্ডিং আছে, আমরাই করেছি। পশ্চিমবঙ্গে 6টা লোকসভা নিয়ে ইলেকশন পিটিশন হাইকোর্টে পেন্ডিং আছে, আমরা করেছি, আর আমরা গেছি। তো আমি এক্সাম্পল দিলাম, তো কংগ্রেসের কর্ণাটকার কেওয়াই নানজেগৌড়া
তার ভোট কয়েকদিন আগে বাতিল হয়েছে আমাদের করা অ্যাপ্লিকেশনের বেস করে। আমরা কোর্টে যাই দাদা, আমরা তো স্বচ্ছ ভোটার লিস্ট চাইছি, আমরা দাবি করছি এসআইআর এর। কারা এসআইআর রাহুল গান্ধী রাহুল গান্ধী ইলেকশন আরে কোর্টে যাচ্ছে, কোর্টও তো তোমাদের পার্টিতে যাচ্ছে। কিছুদিন আগে আমরা একজন গাঙ্গুলি মশাইকে দেখেছিলাম, কোর্টও বিজেপিতে যাচ্ছে। ইলেকশন কমিশন নূরে আলম চৌধুরী নামগুলো মনে আছে? এক সেকেন্ড, ইলেকশন কমিশন কে ডিফেম করছেন রাহুল গান্ধী, ইলেকশন কমিশনার কে ডিফেম করছেন। এই মর্মে ইলেকশন কমিশনই বা কোর্টে কেন যাচ্ছে না? কেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ফ্যাক্ট চেক হচ্ছে? ফার্স্ট থিং, ইলেকশন কমিশন, আমি যদি বেঙ্গলে এবার একটু বেঙ্গলের অ্যাসপেক্টে আসি, বেঙ্গলের রিসেন্ট অ্যাকশন নিয়ে ইলেকশন কমিশন হাইকোর্টে গেছে, কিন্তু দুজন অফিসারকে, তিনজন অফিসারের বিরুদ্ধে যে অ্যাকশন নিতে বলেছিল অ্যাকশন না, আমি তার কথা বলছি না। রাহুল গান্ধী ডিফেম করতে কর্ণাটক সিআইডি তো কোর্টে যেতে পারে। ইলেকশন কমিশন পরিষ্কার রাহুল গান্ধীকে বলেছিল আপনার যে অভিযোগগুলো আছে এটা ডিক্লারেশন ফর্ম দিয়েছিল, ওটাই সাইন করে জমা দিন। মোপেদি কমপ্লেন্টটাই যায় না, কমপ্লেন্টটা করুন না। কেন এফিডেভিট কেন দেবে? ডিক্লারেশন ফর্ম ইলেকশন কমিশন এফিডেভিট দিচ্ছে না কেন? ইলেকশন কমিশন এফিডেভিট দিয়ে বলুক দেবে না কেন? তো ঠিক, ইলেকশন কমিশন এফিডেভিট দিচ্ছে না কেন? চিঠি তার উত্তর কেন দিচ্ছেন ইলেকশন কমিশন? সে তো ইলেকশন কমিশন উত্তর দেবে, আমি কি ইলেকশন কমিশন? এতক্ষণ ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল, হট করে ইলেকশন কমিশনের বিজেপি হয়ে গেল, অদ্ভুত। লিডার অফ অপোজিশন যাব না, এতক্ষণ ইলেকশন কমিশন হয়েছিল, লিডার অফ অপোজিশন ইলেকশন দিচ্ছে না কেন? কোর্টে যাচ্ছে না এলওপি। কিন্তু অভিষেক, বিজেপিও যখন জ্ঞানেশ কুমারকে তোমরা নিশানা করছো, তোমরা জ্ঞানেশ কুমারের যে নিয়োগটা এবং তার যে ভূমিকা সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছেন এমন অভিযোগ করছো, সেই সময় দাঁড়িয়ে কিন্তু বিজেপির তরফ থেকেও একাধিক প্রাক্তন নির্বাচন কমিশনের নাম এক সেকেন্ড তোলা হচ্ছে, যারা পরে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন। আচ্ছা, নির্বাচন কমিশনারের সিলেকশনটা যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে আমাদের একজন চিফ জাস্টিসের থাকার কথা ছিল, একজন লিডার অফ অপোজিশনের থাকার কথা ছিল, সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের যে পরিবর্তন নীতি সেটা এই সরকারের সময় হয়েছিল। এবার জ্ঞানেশ কুমারের ইন্টিগ্রিটি নিয়ে ও যেমন মুখপাত্র নয় জ্ঞানেশ কুমারের, আমিও জ্ঞানেশ কুমারের মুখপাত্র নই, কিন্তু যে ব্যাপারটা নিয়ে কিন্তু প্রশ্ন তো তুলছো তোমরা জ্ঞানেশ কুমার নিয়ে। কারেক্ট, কিন্তু আমরা কি দেখিনি যে এর আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা পরে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন, এমনও কি হয়নি? ঠিক, জ্ঞানেশ কুমার আগামীকাল যে বিজেপির টিকিটে দাঁড়াবেন না তার গ্যারান্টি তুমিও দিতে পারবে না, আমি দিতে পারবো না, এক্স্যাক্টলি গাঙ্গুলি সাহেব। কিন্তু জ্ঞানেশ কুমার অ্যাজ অন ডেট যখন আইএএস অফিসার একজন অটোনমাস বডির হেড হিসেবে আসছে, তার নেওয়া সিদ্ধান্তগুলো পক্ষপাতহীন নয়, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বারবার যে কথা একটা বলছে যে তোমাদের বিএলএরা কোথায়? ৭৮,০০০ বুথ আছে আমার এই বাংলাতে, ৭৮,০০০ ওদের সবকটা বুথে একটা করে বিএলএ আছে। তাই যদি হয়ে থাকে তাহলে তো স্বীকার করতে হবে যে এতগুলো যে ওরা অভিযোগ করে সেই অভিযোগগুলো হাওয়ায় অভিযোগ। আমি আসবো নাম্বার লাস্ট, মানে সংক্ষেপে কেরালা ওয়েনার, এক সেকেন্ড, ওয়েনারে এক্স্যাক্টলি কতগুলো অভিযোগ জমা পড়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, জাস্ট একটা কথা দিয়ে শেষ করা যাক। আমরা সবাই যে জিনিসটাকে প্রথম থেকে বলে আসছি, যে আমরাও বলছি, আমরা 5টা কেন্দ্র বলছি, বিজেপি 5টা কেন্দ্র বলছি যেখানে কারচুপি হয়েছে, সেই স্যাংটিটির দায়িত্বটা কার? আমি আসবো তরুণের কাছে আসার আগে খুব সংক্ষেপে আমি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন এই সম্পর্কে একটু শোনাবো। রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষমতা না ভারত সরকারের আছে না ইলেকশন কমিশনের আছে। রাহুল গান্ধীর এই অভিযোগ শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, রাহুল গান্ধীর এই অভিযোগ সারা বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছে। কারণ ভারতবর্ষ এই পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশে যদি ক্ষমতা আসার জন্য ভোট চুরি করতে হয়, তাহলে এর থেকে লজ্জার, এর থেকে দেশের জন্য ক্ষতিকর আর কিছু হতে পারে। একটু শোনাই সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। কংগ্রেস সেখানে ক্ষমতায় আছে, বিডিও এসডিও সমস্ত কংগ্রেস গভর্নমেন্টের আন্ডারে কাজ করছে, তারপরেও যদি তারা সেই কথা বলে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে বুথ লেভেল এজেন্ট বিএলএ 2 আমরা বলি, কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও কি বুথ লেভেল এজেন্ট দিতে পারছে না? এটা বিশ্বাসযোগ্য? এই রাজ্যে যদি তৃণমূল বলে আমরা বুথ লেভেল এজেন্ট খুঁজে পাচ্ছি না, বিজেপি বলতে পারে, কারণ বিজেপি বিরোধী দল, কিন্তু তৃণমূল কংগ্রেস তো কোনো বলতে পারে না যে আমরা বুথ লেভেল এজেন্ট 2 খুঁজে পাচ্ছি না। অতএব কংগ্রেসের যে দেউলিয়াপনা
সেই দেউলিয়াপনাটা, রাজনৈতিক দেউলিয়াপনা, পলিটিক্যাল ব্যাংক্রাপসি, সেইটা সামনে এসেছে। আমি খুব সংক্ষেপে সবার কাছে যাব, 30 সেকেন্ডে একেবারে তরুণ। না, যত একটা অদ্ভুত ব্যাপার আছে মৌপিয়াদি, পলিটিক্যাল সিস্টেম যত ক্লিন হয়েছে ভারতবর্ষের ইতিহাসে, কংগ্রেস তত কমেছে। ইভিএম হওয়ার আগে যেমন ব্যালট পেপারে ভোট হতো, কংগ্রেস একচ্ছত্র অধিপত্য ভারতবর্ষে একের পর এক। তারপর দেখো কংগ্রেসের ভোট আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। এত এই 3 বারের চেষ্টায় 99টা পেয়েছে, 100 ক্রস করতে পারেনি। আবার বলছি, কিন্তু যখন এক সেকেন্ড এপিক কার্ড চালু হয়েছিল কোন সালে, এবং তারপর 2004 সালে ইউপিএ 1 এসেছিল। আই এম টকিং অ্যাবাউট ইভিএম। ইউপিএ 1 এককভাবে আসেনি, ইউপিএ 2 এককভাবে আসেনি, জোট সঙ্গী করে এসেছিল। কিন্তু এসেছিল তো। আমি বলছি জোট যত মানে ইলেকট্রাল পলিটিক্যাল ইলেকট্রাল যত রিফর্ম হয়েছে, কংগ্রেস ঘেটেছে। তোমরাও তো এবার 240 এ নেমে এসেছো। তাও 240 আফটার থার্ড টার্মেও মোবিয়াদি, তোমরাও তো তাহলে তাও সব বিরোধীদের থেকে, সব বিরোধীদের জোট সংখ্যা থেকেও বেশি। আমি আবার বলছি, when we are talking about clean politics, we should talk about SIR. বিহার এসআইআর যখন হচ্ছে, বিরোধীরা গালাগুচ্ছের অভিযোগ করে সুপ্রিম কোর্টে গেল, আলটিমেটলি কি বললো, একটা ঘন্টা সেটা বাজাবে না, কোথায় ঝোলাবে ওরা ঠিক করুক। সেই ঘন্টা দিয়ে কি করবে তারা? দিনের পর দিন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে, পলিটিক্যাল পার্টিরা এতগুলো কথা বলছে, তারা কোথায়? তারা আসছে না কেন? ইলেকশন কমিশন দিনের পর দিন প্রেস বিজ্ঞপ্তি, কোর্টে কাগজ জমা করেছে, সেই মাই লর্ড অবজেকশন গুলো নেই। তাহলে বিএলএরা কোথায় ঘুমায়? আমি খুব সংক্ষেপে অতনুর কাছে যাব, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে। অতনু। হ্যালো। হ্যাঁ অতনু, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 স্পষ্ট। 30 সেকেন্ডে, আমার সময় একদম শেষ। হ্যাঁ মৌপিয়াদি, খুব পরিষ্কার কথা, রাহুল গান্ধী আজকে যে অভিযোগ করেছেন, এবং এই অভিযোগ বারে বারে আমরা সর্বত্র করছি, দেশের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন ভোট পরিচালনা করছে, তাই রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি বহু ক্ষেত্রে মৃত ভোটাররা হচ্ছে শিফটেড ভোটারদের। তোমরাও কোর্টে যাচ্ছ না কেন? তোমরা তো বিভিন্ন বিষয় নিয়ে তোমরা কোর্টে যাও। এই বিষয় নিয়ে তোমরা কি কোর্টে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছো? কোনটা নিয়ে? এই বিষয় নিয়ে। হ্যালো, এই বিষয় নিয়ে একটা জিনিস তো খুব না, আমি মৌপিয়াদি এর আগের সেগমেন্টেও বলার সময় বললাম যে সবকিছু যদি কোর্ট ডিসাইড করে দেবে, তাহলে আর গণতন্ত্রের মানে মানুষ ভোট দিয়ে সরকারকে বা সরকারকে তাহলে নির্বাচন করবে কেন? সরকার তার বেসিক দায়বদ্ধতা, তার বেসিক ট্রান্সপারেন্সি কেন রাখবে না? সব ক্ষেত্রে কেন কোর্টের কাছে যেতে হবে? আর এক্ষেত্রে আমরা বারবার বলছি, সরকার এবং বিরোধী দল দুজনেই বলছে কারচুপি হয়েছে, সিবিআই চুপ কেন? দেখো, আমার এই যে কোর্ট বলছে না, কোর্টে তো ম্যাটারটা এখনো সাবজুডিয়াস, এখনো হিয়ারিং চলছে। এবং আমাদের বলে রাখি, আমাদের 4টা বিষয় ছিল যে 4টা কার্ডকে কেন ইলেকশন কমিশন ব্রাত্য করেছে। একটা হচ্ছে রেশন কার্ড, একটা হচ্ছে ভোটার কার্ড, একটা হচ্ছে মনরেগা জব কার্ড, আর একটা হচ্ছে এপিক কার্ড। ইতিমধ্যেই কোর্ট এপিক কার্ডকে ইনক্লুড করেছে। বিজেপি রাহুল গান্ধী দেখাচ্ছে 100 বার করেছে, 100 বার। এই যে আমি ওই বিতর্কে যাচ্ছি না, 100 বার মানতে বাধ্য। একদম 10 সেকেন্ডে অভিষেকের কাছে জানবো, যে সত্যি কি তোমরা এক্সপেক্ট করো যে 7 দিনের মধ্যে ইলেকশন কমিশন তারা সমস্ত এভিডেন্স দেবেন? গত 1 মাসে আমরা কিছু দেখতে পাইনি, 7 দিনে হবে না। শুধু জাস্ট একটা কথা, সেটা অমিত শাহ আজকে বলেছেন যে এটা নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাবার জন্য করা হচ্ছে। এখন অবধি যে 800 মানে যে সংখ্যক নাম বিহার থেকে বাদ গেছে, সেখানে কিন্তু একজনও বিদেশি সময় একদম শেষ। আনন্দ ফাইলস তার মিথ্যা কথা বলেছেন অমিত শাহ। প্রভাব কতটা সুদূর প্রসারী হয় তার উত্তর ভবিষ্যৎই দেবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।